রাজনীতিতে রামনগরের গল্পটা কিন্তু বেশ অন্যরকম। এখানকার ভোটারদের মনে ঠিক কী চলছে আর সুশাসনের চ্যালেঞ্জগুলোই বা কী, সেটা বোঝার জন্য এই ডেটা ভিত্তিক বিশ্লেষণটা একটা গভীর আলোচনা। আমরা দেখব কিভাবে স্থানীয় সমস্যা আর রাজ্যের পরিস্থিতি মিলেমিশে এখানকার রাজনৈতিক ভবিষ্যৎটা ঠিক করে দিচ্ছে। চলুন আজকের আলোচনায় আমরা কি কি বিষয় দেখব সেটা একবার বুঝে নিই। আমরা প্রথমে এই উপকূল অঞ্চলের পরিস্থিতিটা বুঝব, তারপর দেখব রাজনৈতিক স্রোত ঠিক কোন দিকে বইছে। আমরা ভোটারদের অভিযোগের কারণগুলো খুব ভালো করে খতিয়ে দেখব, নেতৃত্বের মূল্যায়ন করব এবং সবশেষে সুশাসনের জন্য একটা পরিষ্কার পরিকল্পনা আর বিশ্বাস ফিরিয়ে আনার পথ নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। যে কোনো রাজনৈতিক বিশ্লেষণ শুরু হয় একদম মাটির কাছাকাছি থেকে, কারণ আসল রাজনীতিটা তো সবসময় স্থানীয়ই হয়। তাই সবার আগে রামনগরের ভৌগোলিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতিটা বোঝা খুব দরকার। এখানকার মানুষের জীবনযাত্রা, তাদের সমস্যা আর স্বপ্ন, এই সব কিছুই তো শেষ পর্যন্ত ভোটের বাক্সে গিয়ে জমা হয়, তাই না? রামনগড় হল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের একটা নিচু এলাকা। বলা যেতে পারে এর ভৌগোলিক অবস্থানটাই এর সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় দুর্বলতাও। একদিকে সমুদ্র, অন্যদিকে চাষের জমি। কিন্তু এই অবস্থানটাই এখানকার মানুষদের বারবার ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের মুখে ফেলে দেয়। এখানকার রাজনীতি আর অর্থনীতি দুটোই যেন সমুদ্রের ঢেউয়ের সাথে তাল মিলিয়েই চলে। এখানকার অর্থনীতি মূলত কৃষিভিত্তিক, ধান, মাছ আর দুধ। কিন্তু এই চিরাচরিত জীবিকার আড়ালে একটা খুব কঠিন সত্যি লুকিয়ে আছে, আর সেটা হলো কর্মসংস্থানের অভাব। এখানকার বহু যুবক কাজের খোঁজে কেরালা, এমনকি উপসাগরীয় দেশগুলোতে পাড়ি দিতে বাধ্য হয়। তাদের পাঠানো টাকাতেই অনেক সংসার চলে। এর মানেটা খুব সহজ: স্থানীয় অর্থনীতির ভিতটা যথেষ্ট মজবুত নয়, আর যুব সমাজের জন্য সুযোগ খুবই সীমিত। এবার একটু এলাকার জনসংখ্যার গঠনটা দেখা যাক। প্রায় ৯০% হিন্দু আর ১০% মুসলিম। এর মধ্যে তফসিলি জাতির জনসংখ্যা প্রায় ১৪%। এই সামাজিক বিন্যাসটা কিন্তু এখানকার রাজনৈতিক সমীকরণকে খুব গভীরভাবে প্রভাবিত করে। প্রত্যেকটা সম্প্রদায়ের নিজস্ব আশা আকাঙ্ক্ষা আর সমস্যা আছে, যা ভোটের সময় রাজনৈতিক দলগুলোর জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। চলুন এবার সরাসরি তথ্যের দিকে তাকানো যাক, কারণ সংখ্যা কখনো মিথ্যে বলে না। ২০১৬ থেকে ২০২১ এই ৫ বছরে রামনগরের রাজনৈতিক ছবিটা কিভাবে নাটকীয়ভাবে বদলে গেল, সেই গল্পটাই এখন আমরা সংখ্যার মাধ্যমে বুঝব। এই পরিবর্তনটা একটা বড় ধাঁধার মতো, যার সমাধান আমাদের খুঁজতেই হবে। ২০১৬ আর ২০২১ এই দুটো নির্বাচনের ফলাফলের মধ্যে পার্থক্যটা দেখুন, একদম স্পষ্ট। ২০১৬ সালে যেখানে তৃণমূল আর সিপিআইএম এর মধ্যে মূল লড়াইটা ছিল, ২০২১-এ এসে সেই ছবিটা পুরোপুরি বদলে গেছে। বিজেপির ভোট শেয়ার এক লাফে বহুদূর এগিয়ে গেছে, আর অন্যদিকে সিপিআইএম এর ভোট প্রায় নেই বললেই চলে। তৃণমূল কংগ্রেস তাদের ভোট ধরে রাখলেও বিজেপির এই উত্থান একটা নতুন রাজনৈতিক বাস্তবতার জন্ম দিয়েছে। ৭২১%। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটাই হলো ২০১৬ থেকে ২০২১-এর মধ্যে বিজেপির ভোট বাড়ার হার। ভাবুন তো একবার, মাত্র ৫ বছরে ১২,১৮৬ ভোট থেকে সোজা ১,০১,০০৫ ভোট। এটা কোনো সাধারণ পরিবর্তন নয়, এটা একটা রাজনৈতিক ভূমিকম্পের সমান। এই বিপুল বৃদ্ধি প্রমাণ করে যে এলাকার মানুষের একটা বড় অংশের চিন্তাভাবনায় বিরাট একটা বদল এসেছে। তাহলে প্রশ্নটা হলো, এই বিপুল পরিবর্তনটা এলো কোথা থেকে? এর পেছনের অন্যতম কারণ হল বামেদের ভোট ব্যাংকের ধস। সিপিআইএম এর ভোট শেয়ার ৩৯% থেকে কমে মাত্র ৩% এসে দাঁড়িয়েছে। এর মানে হল তাদের পুরনো ভোটাররা এখন ভাসমান, মানে ফ্লোটিং ভোটার। তারা আর কোনো একটি দলের প্রতি স্থায়ীভাবে অনুগত নন। এই ভাসমান ভোটাররাই এখন নতুন কিংমেকার, আর তারাই ঠিক করে দিচ্ছেন যে লড়াইটা মূলত কাদের মধ্যে হবে। রামনগরের লড়াইটা এখন পুরোপুরি দ্বিমুখী। ভোটের সংখ্যা তো আমরা দেখলাম, কিন্তু আসল প্রশ্ন হল মানুষ কেন এভাবে ভোট দিল। এই কেন এর উত্তর খোঁজাটা সবচেয়ে জরুরি। এখন আমরা ভোটারদের দৈনন্দিন জীবনের সমস্যা আর তাদের সেই সব অভিযোগগুলো বিশ্লেষণ করব, যা তাদের ভোটের সিদ্ধান্তকে সরাসরি প্রভাবিত করেছে। ভোটারদের প্রধান অভিযোগগুলোর দিকে তাকালে একটা ছবি খুব পরিষ্কার হয়ে যায়।
প্রথম এবং সবচেয়ে বড় সমস্যা হল বন্যা আর ত্রাণ। বারবার ঘূর্ণিঝড় আসা সত্ত্বেও বাঁধ মেরামত হয়নি, আর ত্রাণ তহবিলের অপব্যবহারের অভিযোগ তো আছেই। তার সাথে আছে খারাপ রাস্তাঘাট, রেশনে নিম্নমানের চাল, আর গ্রামে বিদ্যুৎ ও পানীয় জলের মতো প্রাথমিক পরিষেবার অভাব। এই ছোট ছোট সমস্যাগুলোই জমে জমে একটা বড় অসন্তোষের জন্ম দিয়েছে। শুধু স্থানীয় সমস্যাই নয়, রাজ্য স্তরের বড় বড় বিষয়গুলোও রামনগরের ভোটারদের মনে গভীর প্রভাব ফেলেছে। সরকারি প্রকল্পের সুবিধা পেতে কাটমানি দেওয়ার অভিযোগ মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রায় ২৫,০০০ চাকরি বাতিল হওয়াটা শিক্ষিত যুব সমাজের মধ্যে হতাশা তৈরি করেছে। তার উপর নির্বাচনের পরের হিংসা এবং আকাশ ছোঁয়া বেকারত্ব, এই সব বিষয়গুলো মিলেমিশে এক অস্থির পরিস্থিতি তৈরি করেছে। আমাদের মনে রাখতে হবে, আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সাথে বাঁচার অধিকার দিয়েছে। তাই যখন সাধারণ মানুষের কথা শোনার পরিবর্তে ভয় ও আশঙ্কার পরিবেশ তৈরি হয়, তখন সেটা গণতন্ত্রের জন্য একটা বড় চিন্তার বিষয়। এখন আমরা প্রার্থী আর দলগুলোর দিকে নজর দেব। একদিকে আছেন অভিজ্ঞ বর্তমান বিধায়ক, অন্যদিকে আছেন নতুন শক্তি, যাদের উত্থান চোখে পড়ার মতো। ভোটারদের চোখে কার পাল্লা ভারী, আর কেনই বা? চলুন তাদের শক্তি আর দুর্বলতাগুলো একটু খতিয়ে দেখি। বর্তমান বিধায়কের দিকে তাকালে দেখা যায়, তার সবচেয়ে বড় শক্তি হল তিনি তৃতীয়বারের বিধায়ক, আর স্থানীয় পর্যায়ে তার নেটওয়ার্ক খুব মজবুত। রাজ্যের কল্যাণমূলক প্রকল্পগুলো তার জন্য সহায়ক, কিন্তু দুর্বলতার দিকেও কিছু কম নয়। বিভিন্ন বিতর্কে তার ভাবমূর্তি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সিন্ডিকেট আর স্বজন পোষণের অভিযোগও রয়েছে। আর সবচেয়ে বড় কথা, চোখে পড়ার মতো পরিকাঠামোগত উন্নয়ন খুবই সীমিত। এবার যদি ওনার কাজের একটা স্কোর কার্ড দেখি, তাহলে একটা বড় ফারাক চোখে পড়ে। কল্যাণমূলক প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার রেটিং মাঝারি, কিন্তু পরিকাঠামো উন্নয়ন আর জনবিশ্বাস, এই দুটো অত্যন্ত জরুরি ক্ষেত্রেই রেটিং নিম্ন, মানে লো। এই ফারাকটাই বিরোধী পক্ষকে একটা বড় সুযোগ করে দিয়েছে, কারণ যখন মানুষের বিশ্বাসে ঘাটতি দেখা দেয়, ঠিক তখনই পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়। এতক্ষণ তো আমরা সমস্যাগুলো বিশ্লেষণ করলাম, কিন্তু শুধু সমস্যা চিহ্নিত করাই তো যথেষ্ট নয়, সমাধানও দরকার। এখন আমরা এই ডেটা ভিত্তিক বিশ্লেষণের উপর ভিত্তি করে একটা সুস্পষ্ট আর কার্যকর শাসন ব্যবস্থার রূপরেখা, মানে একটা ব্লু প্রিন্ট নিয়ে আলোচনা করব। কিভাবে রামনগরের ভবিষ্যৎ উজ্জ্বল করা যায় তার একটা পথনির্দেশ। প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনাটা ৩টে মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমত, সমুদ্র থেকে সুরক্ষা, মানে মজবুত বাঁধ তৈরি করা। দ্বিতীয়ত, উন্নত যোগাযোগ ব্যবস্থা, মানে ভালো রাস্তাঘাট। আর তৃতীয়ত, স্থানীয় কর্মসংস্থান তৈরি করা, যাতে যুব সমাজকে কাজের জন্য বাইরে যেতে না হয়। এই ৩টে পদক্ষেপই এলাকার প্রধান সমস্যাগুলোর সরাসরি সমাধান। এই পরিকল্পনাটাকে আরও সুস্পষ্ট করা হয়েছে। প্রতিটি প্রকল্পের জন্য নির্দিষ্ট বাজেট, সময়সীমা আর এর থেকে সাধারণ মানুষ ঠিক কী লাভ পাবে তা পরিষ্কারভাবে বলা আছে। যেমন ধরুন, ১২০ কোটি টাকা ব্যয়ে ২৪ মাসের মধ্যে উপকূলীয় বাঁধ তৈরি হলে ২০,০০০ হেক্টর কৃষিজমি আর অসংখ্য ঘরবাড়ি সুরক্ষিত হবে। এই ধরনের নির্দিষ্ট আর পরিমাপযোগ্য প্রতিশ্রুতি শাসন ব্যবস্থাকে বিশ্বাসযোগ্য করে তোলে। আলোচনার শেষে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাতে ফিরে এসেছি, বিশ্বাস। একটা ভাঙা রাজনৈতিক পরিবেশে মানুষের আস্থা কিভাবে আবার ফিরিয়ে আনা যায়, এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ উন্নয়ন প্রকল্প যতই ভালো হোক না কেন, বিশ্বাস ছাড়া কোনো কিছুই সফল হতে পারে না। আমাদের মনে রাখতে হবে, মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা এবং তার সম্মতি ছাড়া ব্যবহার না করা, এই দায়িত্ববোধটাও কিন্তু বিশ্বাসের একটা বড় অংশ। ভারতের নতুন ডিপিডিপি আইনও এই বিষয়টাকে গুরুত্ব দেয়। এই কথাটা ভীষণ সত্যি। বিশ্বাসই হল চূড়ান্ত রাজনৈতিক মূলধন। এটা অর্জন করতে হয়, উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না। আর এটা হারাতে এক মুহূর্ত সময় লাগে না। আজকের রাজনীতির মূল সংকটটা ঠিক এখানে। শাসন ব্যবস্থার প্রধান কাজ হল মানুষের বিশ্বাস অর্জন করা এবং তা যে কোনো মূল্যে বজায় রাখা। তাহলে শেষ প্রশ্নটা হল, আজকের এই গভীর রাজনৈতিক বিভাজনের যুগে পরিমাপযোগ্য প্রকল্প আর দায়িত্বশীল শাসন ব্যবস্থা কি এই বিভেদের প্রাচীর ভাঙতে পারবে?
রামনগরের এই বিশ্লেষণ শুধু একটা বিধানসভা কেন্দ্রের গল্প নয়, এটা হয়তো আমাদের দেশের অনেক অঞ্চলের জন্যই একটা পথ দেখাতে পারে। এর উত্তর ভবিষ্যতের হাতে। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai এ, অথবা ফোন করুন 08040201602 নম্বরে। পারপাস বিয়ন্ড পলিটিক্স।